আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি ফ্রেজ অ্যান্ড ক্লোজ এর ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে। আমরা প্রথমত আলোচনা করতেছিলাম ফ্রেজ নিয়ে, অর্থাৎ তোমরা সবাই জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নে ফ্রেজ থেকে একটি প্রশ্ন আসে এবং যেটা অ্যান্সার করতে আমাদের বেশিরভাগই কষ্ট হয়। তো সেজন্য আমি গ্রুপে পোস্ট করছিলাম তোমরা যে কোন বিষয়ের উপরে ভিডিও লাগবে, তোমরা বেশি বা কমেন্ট করছো ফ্রেজের উপরে। তার মানে এটাই তোমাদের কাছে বেশি জটিল লাগতেছে যারা অ্যাডমিশন দিচ্ছ, বিসিএস পরীক্ষা দিচ্ছে এবং বিভিন্ন জবের জন্য ট্রাই করছো। হ্যাঁ, তো আমরা এই ভিডিও টিউটোরিয়ালে বিগত ভিডিও টিউটোরিয়ালে আমরা নাউন ক্লোজ শিখছি এবং অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো ফ্রেজ সম্পর্কে এই ভিডিও টিউটোরিয়ালে আমি নতুন করে কিছুই বলবো না। যারা একদম প্রথম থেকে ফ্রেজ শিখতে চাও তারা আমাদের প্রথম দুটো ভিডিও দেখে আসো। এটা হচ্ছে ফ্রেজের তৃতীয় পার্ট। হ্যাঁ, তো আমরা ফ্রেজের উপরই 3 থেকে 4টা ভিডিও করতেছে এই জন্য যাতে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয় এবং সহজে আনসার করতে পারো। শুরু করি আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে শিখব। ফ্রেজ, আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি মানে অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব জাতীয় যে ফ্রেজগুলো আছে সেগুলো হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে বা অ্যাডভার্ব ফ্রেজও বলে, যেটা বলো তাই হবে ইনশাআল্লাহ। এখন এখান থেকে আমাদের রুলস শিখতে হবে দুইটা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ শনাক্ত করার জন্য আমাদের দুইটা রুলস শিখতে হবে। তোমরা একটু নোট করে নিবা, কারণ আমি আগেই বলছি এখানে বোর্ডে ধরবে না, এর জন্য আমি লিখে দিচ্ছি আমার নোট থেকে। এই নোটগুলো দিয়ে এখানে লিখবো, তোমরা লিখে নিবা, তারপর আমরা প্র্যাকটিসে যাবো ইনশাআল্লাহ। ভার্বকে when, where, how, why দ্বারা প্রশ্ন করে যে যদি, যে না আমরা এখানে যদি দেবো, যদি উত্তর পাওয়া যায় তবে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এখন দেখো কথা তো একদম সহজ, যে ভার্বকে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করবো, ইজিলি পেয়ে যাবো। ঠিক আছে, যেমন উদাহরণ দিচ্ছি একটি, যেমন হি গোজ টু স্কুল, at 8 o'clock, মানে একটা টাইম দিয়ে দেবে। এখন at 8 o'clock এর যদি নিচে দাগ থাকে, ধরো at 8 o'clock এর নিচে দাগ দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, 8 o'clock এর নিচে দাগ দেওয়া আছে। এখন বলছে এটা কোন ফ্রেজ নির্ণয় করো। তো আমরা জানি কি, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় তাহলে সেটাকে কিভাবে বের করতে হবে, হোয়েন দ্বারা, হোয়ার দ্বারা, হাউ দ্বারা, হোয়াই দ্বারা প্রশ্ন করব। তাহলে সে যায়, তাহলে আমরা এখানে যেহেতু টাইম দেওয়া আছে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করি। হোয়েন অর্থ কি কখন, সে কখন স্কুলে যায়, 8টায় যায়, সুতরাং পেয়ে গেছি, উত্তর পেয়েছি। সুতরাং এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইজিলি একদম আমরা নির্ণয় করতে পারছি, তাই না? কিন্তু এত তো সহজ না। আমি বলছিলাম যে ফ্রেজ তো এত সহজ না, এটা হয়েছে এই রুলসেরটা হয়েছে, কিন্তু একটু পরে দেখবেন না কখন আবার এটা ঘুরেই কিভাবে আসে। হ্যাঁ, তাহলে প্রথমত আমরা এই রুলস বেস যেগুলো আছে সেগুলো শিখে নিই, তাহলে এটা হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আরো কয়েকটা দেখি, আরো কিছু উদাহরণ দেখি। লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট। এগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে, বিভিন্ন মানে কম্পিটিটিভ এক্সাম আসছে, সেজন্য আমি সেগুলো দিচ্ছি যাতে আপনাদের ওইগুলো রিভাইজ দেওয়া হয়। তাই দেখেন এখানে লাস্ট উইকের নিচে দাগ দেওয়া আছে। ঠিক আছে, লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট, সে টাকার পরিমাণটা বা সে অ্যামাউন্টটা গ্রহণ করেছিল। আচ্ছা, লাস্ট উইকের নিচে দাগ দেওয়া, তাই না? তাহলে এটাও তো পাওয়া যায়, সে কখন অ্যামাউন্টটা গ্রহণ করছিল, কখন, লাস্ট উইক, গত সপ্তাহে, উত্তর পাইছি। সুতরাং এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একদম ইজি না? হ্যাঁ, অবশ্যই ইজি। ঠিক আছে, এখন আমরা রুল 2-তে যাই। হ্যাঁ, রুল 2 দেখি। তার প্রথম রুলস তো শেখা হয়ে গেছে, বোঝাও হয়ে গেছে আশা করি, তোয়াও হয়ে গেছে আপনাদের ইনশাআল্লাহ। এবার রুলস 2 শিখবো, পরে কনফিউশন প্রশ্ন শিখবো। আমি বলছি
যে প্রত্যেকটা জিনিস আগে রুলস দিয়ে যা সমাধান করার সমাধান করব, বাকিদের ট্রিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমরা সমাধান করব। রুল 2, অ্যাডভার্বিয়ালে আমরা দুইটা রুল শিখব। রুল 2, ভার্ব এর পরে সরাসরি, এই কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে জানতে হবে। সরাসরি প্রিপোজিশন যুক্ত আন্ডারলাইন থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। দেখছেন কি বলছি? কারণ কেন বলছি দেখেন, এটা দেখে আপনি বুঝবেন না যে এটা আসলে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন আমি উদাহরণ দিচ্ছি, অনেকে হয়তো বলবেন যে এটা তো ওই প্রশ্ন দিয়েও করতে পারে, রুলস 1 দিয়েও করতে পারে। হি র্যান উইথ গ্রেট স্পিড। দেখেন এটা কিন্তু আপনি প্রথম যে প্রশ্ন যে নিয়মটা শিখছি সেটা দিয়েও সমাধান করতে পারবেন, কিন্তু পরবর্তী যখন প্রিপোজিশন হবে যাবেন তখন ঝামেলা হবে। আমি এই জন্য বলছি, যদি আপনি এটা পারেন তারপর ভাববেন না যে আপনি বেশি মানে এটা এই রুলস বা অন্য টিপস দেখার দরকার নেই, অবশ্যই দরকার আছে, কারণ ঝামেলা হবে। আমি বলছিলাম এটা কিন্তু সাধারণ নিয়মে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেটা নির্ণয় করতে পারবেন, কিন্তু কখন সমস্যা হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। হি র্যান উইথ গ্রেট স্পিড, সে উইথ গ্রেট স্পিড, সে চালায় উইথ গ্রেট স্পিড, দ্রুত গতিতে। সে কেমনভাবে চালায়, হাউ দ্বারা প্রশ্ন করে আমরা পেয়ে যাই। তাই সেই হিসেবে আমরা কিন্তু প্রথম যে রুলসটা শিখছি, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই দ্বারা প্রশ্ন করবে, যে উত্তর পাওয়া যায় তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তাই সেক্ষেত্রে এটা পারা যায়, কিন্তু পরবর্তীতে একটু সমস্যা হবে বলছিলাম। তাহলে এটা আমরা একটু এইভাবে শিখি। এইভাবে কেন শিখবো আমি বলতেছি, পরবর্তীতে যাতে ঝামেলা না হয়। ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন, দেখেন এখানে র্যানটা কি ভার্ব, র্যানের পরে সরাসরি প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড, সরাসরি, এরপর র্যানের পরে কিচ্ছু নাই, একদম সরাসরি একটা প্রিপোজিশন দিয়ে যা যুক্ত থাকবে সেটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এটা কেন দরকার আমি বলছি, যে একটু দেখিয়ে দিচ্ছি। এবার কনফিউশন প্রশ্ন, একটু আগে যে বলছিলাম, আচ্ছা এবার একটু আমরা এই যে বলছিলাম যে কনফিউশন যে জায়গায় শুরু হয় সেটা আমরা দেখাই দিব। কেন আমরা এইভাবে শিখবো, যে ভার্বের কনফিউশন প্রশ্নটা খুব সুন্দর করে দেখবেন। আচ্ছা, 1 নম্বর কনফিউশন প্রশ্ন, দ্য ম্যান ইন দ্য রুম ইজ, এগুলো কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স, ইজ মাই আঙ্কেল। দেখছেন এটা কিন্তু প্রথম যে রুল মানে নিয়মগুলো দিয়েছে সেখান থেকে আসতেছে। হ্যাঁ, তারপরে দেখেন তাহলে এটা নোট কি হবে, এটার সমাধান হবে কি দেখেন, নাউন প্লাস প্রিপোজিশন যুক্ত ইন দ্য রুম, এখানে দাগ দেওয়া, প্রিপোজিশন যুক্ত আন্ডারলাইন সমান সমান নাউন ফ্রেজ। আশা করি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ, মিস্টেক হয়ে গেছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। মনে আছে রুলস অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা আমি লিখে দিছিলাম। অ্যাডজেক্টিভ ফ্রেজ যে আমরা 2 নম্বরে শিখছিলাম, সেখানে লিখছিলাম কি, যে নাউনের পরে যদি এরকম একটা থাকে, আপনার ডিটারমিনার থাকে, তারপর একটা নাউন থাকে, তারপর যদি আন্ডারলাইন থাকে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা শিখছিলাম না, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের নোটে একদম লেখা আছে, আপনারা যারা আগে লিখে রাখছেন তাদের জন্য আমি আবার একটু দেখেন বলে দিয়েছিলাম কি, ডিটারমিনার বা আর্টিকেল প্লাস নাউন, এরপরে প্রিপোজিশন যুক্ত আন্ডারলাইন থাকে, তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তাই দেখেন ডিটারমিনার প্লাস নাউন প্লাস এরপরে আন্ডারলাইন যুক্ত ওয়ার্ড, সুতরাং এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে
এই যে আমি এখানে এটা এখানে যে নাউনের পরে বোঝা যায় যে নাউন প্লাস প্রিপোজিশন যুক্ত আন্ডারলাইন ওয়ার্ড আছে, তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। হ্যাঁ, তাহলে এখানে ইন দ্য রুম কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন আমি আবার পিছনেরটা আলোচনা করতেছি বলতেছি, কারণ এইগুলো দিয়ে দেখেন যত ঝামেলা বোর্ড এক্সামিনাররা করছে। হ্যাঁ, তারপর দ্বিতীয় কনফিউশন দেখেন, হি ইজ, একদম আমি সবগুলো আবার আলোচনা করছি। হি ইজ ইন দ্য রুম, যেই জায়গায় সমস্যাটা হয় ইন দ্য রুম। আচ্ছা, আমরা দ্বিতীয় একটা রুল শিখছিলাম, ভার্বের পরে অ্যাডভার্বিয়ালে ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন যুক্ত আন্ডারলাইন থাকে। একটু আগে যেটা শিখেছিলাম দ্বিতীয় ভিডিওতে, ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন, দেখেন ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন, সুতরাং এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ শিখছিলাম। এবার দেখেন, তাহলে এটা কি, এটার নোট কি দিতে হবে যে ভার্বের মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের যে রুলসটা দিচ্ছে ওইটাই আর কি। 3 নাম্বার দেখেন কত রকম মানে তারা যে কনফিউশনগুলো তৈরি করছে। আমরা যে টিপসগুলো একটু মনে রাখি তাহলে পারবো পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন, রায়হান স্টুড in front of me। এখন দেখেন, এখন আপনি যদি এই কোশ্চেনটা সলভ করতে যান তাহলে দেখেন এটাই তো ভার্ব, এটা কি ভার্ব না, স্টুড। তাই ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন থাকে, আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজে শিখছি যে ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন যদি আন্ডারলাইন থাকে সেটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এটা ঠিক আছে যে ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন, এটাও তো সরাসরি প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে এটাও কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। কারণটা কি, এখন আপনি দেখেন এখানে এর আগেরটা দেখেন, ইন দ্য রুম, এরপরে কোনো প্রিপোজিশন নাই, আছে কিন্তু এখানে আছে ইন ফ্রন্ট অফ, এইটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা তো পড়িনি অবশ্য প্রিপোজিশনাল ফ্রেজের নিয়ম, যদি আন্ডারলাইনের মধ্যে শুরুতে একটা প্রিপোজিশন থাকে শেষে একটা প্রিপোজিশন থাকে, আন্ডারলাইনের মধ্যে শুরুতে একটা প্রিপোজিশন শেষে একটা প্রিপোজিশন, তাহলে সেইটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। যদি শেষে প্রিপোজিশন না থাকে তাহলে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মনে থাকবে, কনফিউশনকে দূর করছি। ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু প্রিপোজিশন দিয়ে শেষ প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বের পরে নাউনের পরে প্রিপোজিশন যুক্ত আন্ডারলাইন নাউন ফ্রেজ, ক্লিয়ার? সরি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। মনে থাকবে, আমি আবার কনফিউশন ক্লিয়ার করছি। একটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপোজিশন যুক্ত আন্ডারলাইন সমান অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লিয়ার? ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন যুক্ত আন্ডারলাইন সমান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বের পরে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে আন্ডারলাইন শুরু প্রিপোজিশন দিয়ে শেষ সমান প্রিপোজিশনাল ফ্রেজ, ক্লিয়ার? তাহলে দেখেন মোটামুটি আমাদের প্রিপোজিশনাল ফ্রেজটা শেখা হয়ে গেছে। প্রিপোজিশনাল ফ্রেজটা আমরা এখন আর আমাদের না শিখলেও হবে, এই জন্য আমি বলছি এই ভিডিওটিতে আমরা প্রিপোজিশনাল ফ্রেজটাও শিখে ফেলবো। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজটার রুলসটা একটু লিখে নিই, তাহলে এটা আরও কনফিউশনটা, এই কনফিউশন প্রশ্নটা একটু পরে দিকে ভালো হইতো যদি প্রিপোজিশনটা শিখে নিতাম। তাহলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজের রুলসটা একটু লিখে নিই। হ্যাঁ, আচ্ছা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, রুল 1, যদি ভার্ব এর পরে সরাসরি প্রিপোজিশন দিয়ে আন্ডারলাইন শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়, তবে প্রিপোজিশনাল ফ্রেজ,
ফ্রেজ হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে আপনাদের কাছে। এটা লিখে নেন সবাই। যেমন বোর্ডে আসছে যে পরীক্ষার, আমি একটু দেখিয়ে দিচ্ছি। হি ওয়াজ অ্যাবসেন্ট, was absent on account of illness, on account of illness। আচ্ছা আচ্ছা দেখেন এখানে বলছে কি গ্যাপটা শুরু হয়েছে কি অন অ্যাকাউন্টের নিচে গ্যাপটা শুরু হয়েছে ওয়ান দিয়ে প্রিপোজিশন দিয়ে, গ্যাপটা শেষ হয়েছে প্রিপোজিশন দিয়ে, সমান সমান কি প্রিপোজিশনাল ফ্রেজ। আমি এটাই বুঝাইতে চাইছি। প্রিপোজিশনাল ফ্রেজগুলো হবে কি আন্ডারলাইনের শুরুতেও প্রিপোজিশন থাকবে, শেষেও প্রিপোজিশন থাকবে, ক্লিয়ার? আচ্ছা, আর যদি শেষে প্রিপোজিশন না থাকে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে এবং এটা কি ভার্বের পরেই শুরু হবে। আমরা আরো কিছু উদাহরণ দেখব। আচ্ছা, এটা বেশিরভাগই একটাই বারবার আসছে। হি স্টুড ইন ফ্রন্ট মি, ওই তো রাহানেরটাই আর কি বারবার। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি। আচ্ছা দেখেন এটা দিয়ে একদম ক্লিয়ার হবে। হ্যাঁ, ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এরপর প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের পর আবার একটা প্রিপোজিশন আছে, সমান সমান কি প্রিপোজিশনাল ফ্রেজ। মনে থাকবে? এইটা যদি না থাকতো, জাস্ট ধরে নেই এটা নাই, তাহলে এটা হয়ে যেত কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মনে থাকবে? তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর প্রিপোজিশন ফ্রেজের মধ্যে এই কনফিউশন যদি আপনারা দূর করতে চান বা কোশ্চেনগুলো সলভ করতে চান তাহলে এইভাবে আপনাকে শিখতে হবে, যেভাবে আমি শেখাচ্ছি। যদিও ভিডিও এখানে 3টা হয়ে গেছে অলরেডি, আরেকটা ভিডিও হয়তো বা করবে, এই 4টা শেষ হয়ে যাবে। এই 4টা আমি বলছি একদম সহজ, নিচে যে 4টা ফ্রেজ আছে এগুলো সহজ। সবচেয়ে কঠিন করে এই 4টার মধ্যে থেকে যে আপনার এই যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, দেখছেন আপনারা যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছেন যে এর মধ্যে কত রকম ঝামেলা করে তারা প্রশ্নগুলো করে। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় আপনারা কনফিউশনগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনারা সমাধান করতে পারবেন। যারা নোটগুলো করছেন অবশ্যই আপনারা এটা নোটটা দেখে বারবার আমি যেভাবে বলছি এইভাবে যদি সমাধান করেন, ফ্রেজ থেকে যত প্রশ্ন আসুক আপনি পারবেন, যত কোশ্চেন হার্ডই করুক না কেন। আর যদি মুখস্থ করে দেন একবারে তাহলে হবে না। টিপস এবং রুলস দুইটা সমন্বয়ে আপনারা খুব সহজেই এটা সমাধান করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে হয়তো আমরা এটা নিয়ে আলোচনা করব। আর আমরা আপনাদের আরও অনুরোধ আছে, পিন পয়েন্ট এরর, তারপর সে আপনার পার্টস অফ স্পিচ, তারপর সে সেন্টেন্স কমপ্লিমেন্ট একটা আছে, ওইটাও করতে বলছেন। ইনশাআল্লাহ এক এক করে সবগুলো ভিডিও পাবেন। তো সবচেয়ে শেষে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি আমাদের এই প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আপনার অনুরোধ, আপনার যেই যে অধ্যায়ের সমস্যা সেগুলো আমাদের কমেন্ট করে জানান। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সহজভাবে উপস্থাপন করার জন্য। আর না বুঝলে তারপরও বলি আমাদের গ্রুপ যে আহমেদ রুবিসের স্পেশাল ইংলিশ কেয়ার, সেখানে আপনি পোস্ট করতে পারেন, অথবা স্টুডেন্টস ডক্টর ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন কেয়ারও আপনি সেখানে পোস্ট করতে পারেন। আমি সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।